খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় অনূর্ধ্ব 16 ফুটবলের উন্নয়নের লক্ষ্যে ড্রিম 11-এর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সারল ফেডারেশন। মূলত যুব ফুটবলের উন্নয়নের পাশাপাশি তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে এআইএফএফ এর পক্ষ থেকে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তরুণ ফুটবলারদের মনোনয়নের লক্ষ্যে কোচ, ফুটবলার ও সাপোর্ট স্টাফদের নিয়ে বিভিন্ন সময় নানা ওয়ার্কশপ ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে এই সংস্থাটি। বিষয়টি নিয়ে ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের সিইও জানিয়েছেন, ভারতের পরবর্তী প্রজন্মের ফুটবলারদের উন্নত মানের অভিজ্ঞতা ও সুযোগ সুবিধাকে প্রদান করার লক্ষ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত। এর মাধ্যমে তারা যে তৃণমূল স্তরে খেলাধুলার উন্নয়নে সহায়তা করবেন সে কথাও জানাতে ভোলেননি তিনি। কলকাতার অন্য দুই প্রধানের কাছে বড় ব্যবধানে হার ঘরে ওঠেনি এখনো একটা পয়েন্টও। সর্বশেষ ইস্ট বেঙ্গলের কাছে 7 গোলের পরাজয়টা খাদের কিনারাতে এনে ফেলেছে মোহামেডানকে। শেষ পর্যন্ত দল অবনমন বাঁচাতে পারবে কিনা এটাই এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। তবে এখনো হাল ছাড়তে রাজি নন মোহামেডান কোচ মেহরাজউদ্দিন। তার কথায় এই দলটাই দাঁড়িয়ে যাবে, শুধু একটু সময় দরকার। একই সঙ্গে বিদেশিরাও যে একটা বড় ফ্যাক্টর তা মেনেও নিয়েছেন তিনি। বললেন, टीम में स्ट्रेंथ करती है और लेकिन ऑन द अदर हैंड मुझे लगता है कि जो हमारे पास इंडियन प्लेयर्स है, यंग प्लेयर्स है, इसके ऊपर भी हमको भरोसा करना है और हमने पहले से इनके ऊपर भरोसा रखा है एंड दे हैव बीन डूइंग ग्रेट। चाहे वो ट्रेनिंग सेशन हो, चाहे वो मैचेस हो, हर किसी ने अपना बेस्ट दिया है, हर किसी ने अपना बेस्ट फुट फॉरवर्ड किया है, हर किसी ने परफॉर्मेंस दिया। ऑब्वियसली रिजल्ट हमारे फेवर में नहीं रहा बट देयर इज अ रे ऑफ होप। हमारे पास होप है कि ये टीम आगे जाके अच्छा करेगी। क्रिकेट डायरी গত বছর জুনে আরসিবি প্রথম আইপিএল ট্রফি জয়ের উৎসবের মুহূর্ত বদলে যায় বিভীষিকাতে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান 11 জন। এই ঘটনায় তোলপাড় হয় ক্রিকেট মহল। প্রশ্ন উঠেছিল চরম অব্যবস্থা এবং প্রশাসনিক গাফিলতি নিয়ে। সমালোচনা থেকে বাদ পড়েনি কোহলিরাও। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে আরসিবি কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার পর চিন্নাস্বামীতে বিরাট কোহলিদের খেলা নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত কর্ণাটক সরকার শর্ত সাপেক্ষে সবুজ সংকেত দিয়েছে। তাই 28 মার্চ প্রিয় মাঠেই আইপিএল এর অভিযান শুরু করবেন রজত পাতিদাদা। তাই এবারে কোটিপতি লিগে 11 জন নিহত সমর্থককে নানাভাবে শ্রদ্ধাও জানানো হবে। বিরাট কোহলি, রজত পাতিদাদা ম্যাচের আগে প্র্যাকটিসের সময় 11 নম্বর জার্সি পরে নামবেন। চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রবেশপথে গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। খোদাই থাকবে নিহতদের নাম। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে গ্যালারিতে 11টি আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 2023-এ আইপিএল চালু হয় ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম। 5 পরিবর্তের তালিকা থেকে ম্যাচের যে কোনো সময় ক্রিকেটার বদলাতে পারে কোনো দল। 2027 পর্যন্ত এই নিয়ম আইপিএলে থাকছে। অক্ষর জানিয়েছেন, এতে অলরাউন্ডারদের গুরুত্ব অনেক কমে গিয়েছে। তিনি আরো বলছেন, আমি নিজে একজন অলরাউন্ডার, তাই এই নিয়ম পছন্দ নয়। मुझे तो ये रूल मुझे अच्छा नहीं लगता है ऑब्वियसली, क्योंकि बिकॉज ऑफ आई एम ऑलराउंडर एंड उसके वजह से আগে আমার নির্দিষ্ট ভূমিকার জন্য অলরাউন্ডারদের বেছে নিতাম। এখন দলগুলো ব্যাটার বা বোলারদের বেছে নেয়। ওরা বলতেই পারে কেন অলরাউন্ডার দলে নেব। নিজে অলরাউন্ডার হওয়ায় এই নিয়ম পছন্দ করি না, কিন্তু নিয়ম তো নিয়মই, সেটা মানতেই হবে। তবে ব্যক্তিগতভাবে এই নিয়ম আমার পছন্দ নয়। একটা সময় মনে হয়েছিল সারা বিশ্বের ক্রিকেট জগতের সবচেয়ে বড় অঙ্কের প্রতিযোগিতা হলো আইপিএল। এমনকি ভারতের আইপিএল শুরু হওয়ার পরে টি-20 বিশ্বকাপের চেহারা একদম বদলে যায়। আর্থিক দিক দিয়েও মনে হয়েছিল অন্য কোনো প্রতিযোগিতা আইপিএল কে টেক্কা দিতে পারবে না, কিন্তু সেই ভাবনা সত্যি হলো না। ভারতের ক্রোড়পতি টি-20 আইপিএল ক্রিকেট এখন 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বের ক্রিকেটারদের সংগঠন জানিয়েছে, ক্রিকেটারদের অধিকার ও সুরক্ষার মাপকাঠিতে পিছিয়ে গিয়েছে আইপিএল। বিশ্বের ক্রিকেটারদের সংগঠন একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে আইপিএল পেয়েছে 62.6 পয়েন্ট। তালিকায় সকলের উপরে ইংল্যান্ডের দ্য 100 লিগ, তাদের পয়েন্ট 75.2। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ SA20 পয়েন্ট 68। তবে বেতন কাঠামোর দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে আইপিএল। 2008 সালে যখন আইপিএল এ 8টা দল বিক্রি হয়, তখন সবচেয়ে সস্তার দল ছিল রাজস্থান রয়্যালস। 268 কোটি টাকায় বিক্রি হয়েছিল দল। সেই দলের দাম 18 বছর পর 15,285 কোটি টাকা। রাজস্থান এখন লিগের দ্বিতীয় দামি দল। এই 18 বছরে সকলকে টপকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 446 কোটি টাকা থেকে তাদের দর বেড়ে হয়েছে 16,706 কোটি টাকা। 2008 সালে রাজস্থান কিনেছিল ইমার্জিং মিডিয়া গ্রুপ, কর্ণধার মনোজ বাদালে। প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তারপর থেকে রাজস্থান আর চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের বাজার দর কমেনি, উল্টে ক্রমশ তা বেড়েছে। এসেছে নতুন অংশীদার। পরে মনোজের দলের 15% মালিকানা কেনে রেড বার্ড ক্যাপিটাল, 13% মালিকানা কেনে ল্যাচলান মার্ডাক। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল হিসেবে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। চিকিৎসার ভুলে চোট নিয়ে খেলা চালিয়ে যেতে হলো ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। ফলে আরেকটু হলেই তার কেরিয়ার নিয়ে সংশয় দেখা দিতে পারত। আসলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি, কিন্তু চিকিৎসকেরা ভুল করে তার ডান পায়ের হাঁটুর পরীক্ষা করে, তাতেই বিভ্রাট বাড়ে। এর ফলে চোট নিয়ে খেলা চালিয়ে যান এমবাপে, যা তার চোটকে আরো বাড়িয়ে দেয়। গত বছর 7ই ডিসেম্বর লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচ খেলার সময় তিনি চোট পান, কিন্তু তার ভুল হাঁটুতে পরীক্ষা করা হয়। স্বাভাবিকভাবে সেই পরীক্ষায় চোট ধরা পড়েনি, তাই ওই চোট নিয়ে আরো 3টি ম্যাচ খেলেন ফরাসি তারকা। এই হেন ঘটনায় স্পেন ছেড়ে ফ্রান্সে ফিরেছেন এমবাপে। সেখানে চিকিৎসা করে আপাতত যথেষ্ট সুস্থ আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে পরিবর্তক হিসেবে মাঠে নেমেছিলেন ফরাসি তারকা। এদিকে 26শে মার্চ ব্রাজিল এবং 29শে মার্চ কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ফ্রান্সে। আসন্ন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কিংবা সেমিফাইনালে এই দুই দলের দেখা হতেই পারে, তখন সেই ম্যাচের গুরুত্বই থাকবে আলাদা। তবে মার্কিন মুলুকে বল গড়ানোর আগে একে অপরকে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। নিউ ইংল্যান্ডের ম্যাসাচুসেটস শহরের জিলেস্ট স্টেডিয়ামে এমবাপেদের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তি ব্রিগেড। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার আগে আসন্ন দুটো ফিফা ফ্রেন্ডলিতে ফুটবলারদের শেষবারের মতো পরখ করে নিতে চান ব্রাজিল কোচ। সঠিক কম্বিনেশন গড়ে তোলাই লক্ষ্য আনচেলত্তির। ফ্রান্স ম্যাচের 4 দিন বাদে মেক্সিকোর মুখোমুখি হবে সেলেকাওরা, আর দলের সঙ্গে না থেকেও ছায়ার মতো জুড়ে রাখবেন নেইমারের নাম। কারণ এই দুটি ম্যাচের জন্য প্রাথমিক দলে রাখা হলেও পরে ব্রাজিল ফুটবলের পোস্টার বয়কে ছেটে ফেলেছেন কোচ আনচেলত্তি চোটের কারণে। রোনাল্ডো বড় ছেলে রোনাল্ডো জুনিয়র রিয়াল মাদ্রিদ একাডেমি অনূর্ধ্ব 16 দলের সঙ্গে অনুশীলন করছেন। এটিকে অদূর ভবিষ্যতে স্প্যানিশ রয়্যাল ক্লাবের যুব দলে যোগ দেওয়ার সম্ভাবনার প্রস্তুতি হিসেবেই দেখা যায়। রোনাল্ডো জুনিয়র 15 বছর বয়সী রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব 16 দলের সাথে প্রশিক্ষণ নিতেন। এই তরুণ খেলোয়াড় ফরওয়ার্ড হিসেবে খেলেন এবং বর্তমানে আল নাসের একাডেমিতে আছেন। তার বাবা 2022 সালের ডিসেম্বরে এই দলে যোগ দেন এবং তখন থেকেই এর হয়ে খেলছেন। কলকাতার মেয়ে সিন্ড্রেলা জুনিয়র টেবিল টেনিসের প্রতিযোগিতা খেলার পুরস্কার হিসেবে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার সিন্ড্রেলা দাস। কলকাতার মেয়ে সিন্ড্রেলা জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতায় ভালো খেলার পুরস্কার হিসেবে এই ডাক পাওয়া। 28 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত লন্ডনে আয়োজিত হবে বিশ্ব সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সিন্ড্রেলা। ইতিমধ্যেই ভারতীয় টেবিল টেনিস সংস্থা চিঠি পৌঁছে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের কাছে। চিঠিতে বলা হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছে ছাড়পত্র নিতে হবে সিন্ড্রেলাকে। বিদেশে যাওয়ার জন্য ভিসা করিয়ে দিতে হবে। টেবিল টেনিস সংস্থার নিয়ম মেনে সিন্ড্রেলাকে খেলার জন্য আবেদন করেছে ভারতীয় টেবিল টেনিস সংস্থা। আগামী বিশ্বকাপের পর সম্ভবত আবার ফ্রান্সের সাজঘরে ফিরবেন জিনেদিন জিদান। এবার জাতীয় দলের দায়িত্ব নেবেন কোচ জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে জিদানের চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। 2021 সালের রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর কোনো ক্লাবে কোচিং করার নেই। কিলিয়ান এমবাপেদের কোচ হিসাবে এবার দেখা যাবে জিদানকে। এর আগে জাতীয় দলকে কোচিং করানোর স্বপ্নের কথা বলেছিলেন জিদান। এই অর্থে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকবেন দিদিয়ের দেশম। তিনি আগেই জানিয়েছেন বিশ্বকাপের পর আর জাতীয় দলের দায়িত্বে থাকতে চান না। ফ্রান্সের ফুটবল কর্তাদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন দেশম। তারপর থেকে জাতীয় দলের জন্য নতুন কোচের খুঁজেছিলেন কর্তারা। ফেডারেশনের প্রস্তাব পছন্দ হওয়ায় জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন জিদান। ব্যাংককে চলা তীরন্দাজি এশিয়া কাপ স্টেজ 1-এ ভারতীয় তীরন্দাজদের দাপট। মহিলা রিকার্ভে দলগত ইভেন্টে কৃতি ও ঋষির সঙ্গে ব্রোঞ্জ জিতলেন বাঙালি তীরন্দাজ রুমা বিশ্বাস। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মালয়েশিয়াকে 5-1 গোলে হারায় ভারত। পুরুষদের কম্পাউন্ড দলগত বিভাগে ভুটানকে 234-232 হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন রজত চৌহান, ঋষভ যাদব এবং উদয় কম্বোজ ত্রয়ী। আরেক বাঙালি তীরন্দাজ জুয়েল সরকার পদক নিশ্চিত করেছেন। রিকার্ভে দলগত বিভাগে জুয়েল, দেবাং গুপ্তা এবং সুখচান সিং ত্রয়ী সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে 4-4 অবস্থায় শুট আপে জিতে ফাইনালে ওঠে ভারতের সামনে কাজাখস্তান। মহিলাদের কম্পাউন্ডে দলগত ইভেন্টে ফাইনালে ভারতের প্রতিপক্ষ কাজাখস্তান। ভারতীয় ক্রিকেটে বর্ণবৈষম্য নিয়ে গুরুতর অভিযোগ আনলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষণ শিবরামকৃষ্ণন। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন ভারতীয় সাজঘরে বর্ণবৈষম্যের শিকার হতে হতো তাকে। আর এবার শিবরামকৃষ্ণন জানান সেই হেনস্থার পরিমাণ এতটাই তীব্র ছিল যে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সাজঘরে বেশি সময় কাটাতেন তিনি। 1983 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক হয়েছিল তার। পরবর্তীকালে গায়ের রঙের জন্য পাকিস্তান সফরে গিয়েও হেনস্থা হতে হয়েছিল। শিবরামকৃষ্ণনের মতে এই জন্য তিনি বেশিরভাগ সময়টা ক্যারিবিয়ানদের সঙ্গে কাটাতে স্বচ্ছন্দ বোধ করতেন। আসলে ডেসমন্ড হেইন্স, মালকম মার্শাল, গর্ডন গ্রিন্সদের সঙ্গে নিজের বেশি মিল খুঁজে পেতেন তিনি। কলকাতার ডায়েরি। মোহামেডান ম্যাচ জিতে অস্কার ব্রুজো সত্যি সত্যি প্রহেলিকা তৈরি করে দিলেন। তার বক্তব্য শুনতে শুনতে মনে হচ্ছিল তিনি নিজেই আর ইস্ট বেঙ্গলে থাকতে রাজি নন। লাল হলুদ তার সঙ্গে চুক্তি বাড়ানো তিনি কি থেকে যাবেন কোটি টাকা প্রশ্ন তৈরি করে দিলেন অস্কার। কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে থাকতে আর রাজি নন কেন?
এই লাল হলুদে তিনি জয়ের বীজ মন্ত্র বুনে দিয়েছিলেন। খুঁজে খুঁজে তিনি দলে এনেছেন দারুণ সমস্ত ফুটবলারকে, সব মিলিয়ে এক দুর্দান্ত শক্তিশালী দল গড়ে তুলেছিলেন অস্কার ব্রুজো। নিজের সিদ্ধান্তেই তিনি ছেড়ে দিতে চলেছেন হট সিট। পাহাড় তো তিনি আগেও ডিঙিয়েছেন। এক ডার্বির সকালে শহরে কলকাতায় পা রেখে তিনি নেমে পড়েছিলেন সন্ধ্যায়। ভয়ডরহীন এক কোচ অস্কার ব্রুজো। অন্য কেউ হলে হয়তো ডাগ আউটে বসতেই চাইতেন না। তার পূর্ববর্তী কোচ কার্লোস কোয়াদ্রাত 7টি ম্যাচে ইস্টবেঙ্গলের কফিনে পেরেক পুঁতে দিয়েছিলেন। মানসিক দিক থেকে মৃত সেই দল নিয়ে অস্কার একসময় 5টি ম্যাচের মধ্যে 3টিতে জয় ছিনিয়ে নিয়েছেন। হতাশাচ্ছন্ন সমর্থকদের বুকে বল এনে দিয়েছেন। এফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস নাজমেহকে মাটি ধরিয়েছিল। আর কাদাগের কাছে হেরে ইস্টবেঙ্গল জয়ের রথ থামে এফসি চ্যালেঞ্জ লিগে। এই শুকনো পরিসংখ্যানে বোঝা যাচ্ছে তিনি নিরামিষ রান্নার মশলা দিয়ে বিরিয়ানি রাঁধতে পারেন। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।